তো আজকে আমি ইন্ট্রোডাক্টরি ভিডিওতে যেটা বলেছিলাম যে আমি 11 অ্যাজ ওয়েল অ্যাজ 12 এবং এমসিকিউ তিনটাকে প্যারালালি ভাবে এই চ্যানেলে চালাবো। ঠিক তার জন্য আজকে আমি একটা চ্যাপ্টার বেসিস ক্লাস আপলোড করছি, যেটা হচ্ছে পদার্থের কঠিন অবস্থা, এবং এটা 12 এর একটা টপিকস। তো লেটস স্টার্ট। আমরা জানি যে পদার্থের ভৌত অবস্থা তিন রকমের হয়, গ্যাসীয়, তরল এবং কঠিন। তো এই তিনটে অবস্থা কারণ হচ্ছে দুটো ফোর্স অ্যাকচুয়ালি রেসপন্সিবল। এই ব্যাপারে আগে একটা কথা বলে নেব যে এইগুলো হচ্ছে ভৌত অবস্থা অর্থাৎ ফিজিক্যাল স্টেট। তাহলে এই ফিজিক্যাল স্টেট আলাদা। তাহলে সলিড টু লিকুইড বা লিকুইড টু গ্যাস বা গ্যাস টু লিকুইড, লিকুইড টু সলিড আমরা যদি যাই, তাহলে কেমিক্যাল অ্যাক্টিভিটি বা কেমিক্যাল নেচারের কোনো পরিবর্তন হয় না, কেবলমাত্র ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বা ফিজিক্যাল স্টেটের পরিবর্তন হয়। যেমন হচ্ছে শেপ, ভলিউম, ডেনসিটি, এই জিনিসগুলোর পরিবর্তন হয়, স্ট্রাকচার এগুলো পরিবর্তন হয়, কিন্তু কেমিক্যাল অ্যাক্টিভিটি কোনো পরিবর্তন হয় না। তাই এগুলোকে ফিজিক্যাল স্টেট বলা হয়। প্রথম কথা হচ্ছে সেই ফিজিক্যাল স্টেটটা চেঞ্জ হয়। তাহলে এই ফিজিক্যাল স্টেট উদাহরণস্বরূপ বলি, আমি ওয়াটারের আমরা তিনটে স্টেট জানি। একটা হচ্ছে সলিড, that is known as ice, liquid, that is known as water, as well as the gaseous state is known as vapor। তাহলে ওই বাষ্প, তাহলে আমরা জানি বরফ হোক বা জল বা বাষ্প, তিনটারই কিন্তু রাসায়নিক প্রকৃতি অর্থাৎ কেমিক্যাল অ্যাক্টিভিটি সেম। সো দিস ইজ ফিজিক্যাল স্টেট। কেমিক্যাল স্টেট ইনট্যাক্ট থাকছে। এই ফিজিক্যাল স্টেটের মধ্যে সলিড হতে পারে, লিকুইড হতে গ্যাসিয়াস হতে পারে। তাহলে একটা পদার্থের যে তিনটে ভৌত অবস্থা অ্যারাইজ করলো বা ডেভেলপ করলো, এর পেছনে কে দায়ী? এর পেছনে দুটো ফোর্স দায়ী। একটা হচ্ছে থার্মাল কাইনেটিক এনার্জি, একটা হচ্ছে থার্মাল কাইনেটিক এনার্জি, আর দ্বিতীয়টা হচ্ছে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন। ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, এই দুটো ফোর্স কি না? তাপীয় গতিশক্তি জানি যে কোন একটা পার্টিকেল, একটা প্রসঙ্গক্রমে বলে নি যে সলিড, লিকুইড এবং গ্যাস কি রকম হতে পারে। তাদের যে কনস্টিটিউয়েন্ট অর্থাৎ যেটা দিয়ে তৈরি, সেটা কি হতে পারে? সেটা একটা অ্যাটম হতে পারে, সেটা একটা মলিকিউল হতে পারে, একটা আয়ন হতে পারে। যেমন আইসের ক্ষেত্রে কি হচ্ছে? একটা মলিকিউল। আবার NaCl এর ক্ষেত্রে কি হচ্ছে? আয়ন। ঠিক তেমনি আবার আয়রন একটা ধাতব খণ্ড যদি হয়ে থাকে, তাহলে তার কেমিক্যাল, তার কনস্টিটিউয়েন্ট কি? অ্যাটম। ঠিক তেমনি তাহলে ওদের দু রকমের এনার্জি হচ্ছে, এক থার্মাল কাইনেটিক এনার্জি এবং ইন্টারমলিকুলার বা ওদের ইন্টার অ্যাটমিক বা ইন্টারমলিকুলার বা ইন্টার আয়নিক অ্যাট্রাকশন ফোর্স। এই দুটো ফোর্স একে অন্যের বিপরীত দিকে কাজ করে। অর্থাৎ থার্মাল কাইনেটিক এনার্জি কি করে? কোন একটা ম্যাটেরিয়ালকে নিজেদের মধ্যে অ্যাটমিক যেগুলো কনস্টিটিউয়েন্ট তাদের মধ্যে দূরত্বটা বাড়াতে সাহায্য করে। আর ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স কি করে? ওই কনস্টিটিউয়েন্ট গুলো নিজেদের মধ্যে দূরত্ব কমাতে সাহায্য করে। তাই আমরা সলিড, লিকুইড এবং গ্যাসিয়াস স্টেটের তিনটের অবস্থা যদি আমরা ছবি আঁকি, তাহলে কি রকম দেখাবে না? যদি আমরা লিকুইড গ্যাসিয়াসের ছবি আঁকি, তাহলে কনস্টিটিউয়েন্ট গুলো এইভাবে আছে। আবার যদি আমরা লিকুইড স্টেট ভাবি, তাহলে কিন্তু তারা কি আছে? পরস্পরের খুব কাছে আছে, এইভাবে রয়েছে। এটা তাহলে হচ্ছে সলিড, এটা হচ্ছে লিকুইড, এবং থার্ড ওয়ান যেটা আছে সেটা আমি আরো ম্যাগনিফাই করে লিখছি যে এরা পরস্পরে কি আছে না টাচ করে রয়েছে, এইভাবে রয়েছে। এটা হচ্ছে সরি, এটা হবে গ্যাসিয়াস, এটা হচ্ছে লিকুইড, আর এটা হচ্ছে সলিড। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে গ্যাসিয়াস স্টেটে যেগুলো কনস্টিটিউয়েন্ট সেগুলো পরস্পর থেকে অনেক দূরে রয়েছে। কেন দূরে রয়েছে? এই যে থার্মাল কাইনেটিক এনার্জি অর্থাৎ তাপীয় গতিশক্তিটা অনেক বেশি প্রিডোমিনেন্ট করে দেন অ্যাট্রাকটিভ টাইপ অফ ফোর্স।
যার ফলে এরা পরস্পরের দূরে থাকে। তো থার্মাল কাইনেটিক এনার্জি অ্যাকচুয়ালি পরস্পর থেকে দূরে যেতে সাহায্য করে। যেমন উদাহরণস্বরূপ এখানে লিকুইড স্টেটে কি হচ্ছে, থার্মাল কাইনেটিক এনার্জি এবং অ্যাট্রাকটিভ টাইপ অফ ফোর্স পরস্পরের ব্যালেন্স করছে। whether in case of solid state কনস্টিটিউয়েন্ট গুলোর মধ্যে ইন্টার অ্যাটমিক বা ইন্টার মলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি প্রিডমিনেন্ট করে দেন থার্মাল কাইনেটিক এনার্জি, যার জন্য কি হচ্ছে তাদের কনস্টিটিউয়েন্ট গুলো পরস্পরের টাচে থেকে অনলি ভাইব্রেট করে, তারা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না, যার ফলে এই সলিড স্টেটটা অ্যারাইজ করে। সো আমরা তাহলে কি কনক্লুড করতে পারি এই আলোচনা থেকে, যে এই তিনটে ফোর্স অ্যারাইজ করার পেছনে দুটো ফোর্স দায়ী, থার্মাল কাইনেটিক এনার্জি এবং ইন্টার অ্যাটমিক বা ইন্টার মলিকুলার অ্যাট্রাকশন ফোর্স, যেটা তাদেরকে বেঁধে রাখতে সাহায্য করছে। প্রসঙ্গক্রমে একটা আমি বলবো যে আমরা দেখি যে যখন সলিড থেকে লিকুইড বা লিকুইড থেকে গ্যাসিয়াসে যায় আমরা কি করি, একটা টার্ম আমরা ভালো করে জানি, পদার্থের অবস্থা পরিবর্তনের জন্য অ্যাকচুয়ালি যেটা আমরা ইমপ্লিমেন্ট করি দ্যাট ইজ লিন টার্ম। লিন টার্ম ইমপ্লিমেন্ট করি। লিন টার্ম মানে কি, যে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থা পরিবর্তনের জন্য নির্দিষ্ট পরিমাণ তাপ আমাদের কি করতে হয়, দিতে হয়, বা সেখান থেকে আমরা সাবস্ট্রাক্ট করি বা বার করে নিয়ে আসি তাপ। তাহলে এই তাপের পরিমাণটাই হচ্ছে লিন তাপ। তাহলে লিন তাপটা লাগে কেন, আমরা যদি এই টপিকসটা বুঝে থাকি তাহলে আমরা বুঝতে পেরে যাব যে লিন তাপ অ্যাকচুয়ালি কেন প্রয়োজন হয়। লিন তাপ দিয়ে কি করা হয়, সলিড থেকে থার্মাল কাইনেটিক সলিডের যে কনস্টিটিউয়েন্ট গুলো আছে তার কি করি, তাপীয় গতিশক্তিটাকে বৃদ্ধি করি। তার তুলনায় অ্যাট্রাকটিভ টাইপ অফ ফোর্সের তুলনায় তখন এই অ্যাটমগুলো কি করে, নিজেদের মধ্যে গতিশক্তি এতটাই বেড়ে যায় যে তারা পরস্পর থেকে দূরে সরে যেতে ইচ্ছা প্রকাশ করে এবং দূরে সরে যায় এবং এক্সপ্যান্ড হয়। তার ফলে কি হয়, তারা সলিড থেকে লিকুইড স্টেটে যায়। লিকুইড স্টেটে যদি আমরা আরো লিঙ্কটা দিই তাহলে কি হয়, সে তখন তাদের মধ্যে দূরত্ব আবার বাড়াতে শুরু করে এবং গ্যাসিয়াস স্টেটে যায়, যেগুলো আমরা অবস্থা পরিবর্তনের সময় আমরা এগুলো একবার দেখবো এবং আমরা জানিও এই ব্যাপারগুলো। উল্টো দিকে তাই, যে গ্যাসের থেকে লিকুইডে যদি চাই তাহলে আমাদেরকে অ্যাট্রাকশন ফোর্সকে কি করতে হবে, প্রিডমিনেন্ট করতে হবে। অ্যাট্রাকশন ফোর্স কি করে প্রিডমিনেন্ট করব, যে এদের মধ্যে দূরত্বটা কমাতে হবে, তখন ওদের মধ্যে তাপটাকে আমরা সাবস্ট্রাক্ট করব। তাতে কি হবে, ওদের গতিশক্তি কমে যাবে এবং ওরা পরস্পরের কাছে আসবে এবং কনডেন্সড হবে, অর্থাৎ ঘনীভূত হবে। যে লিকুইড হবে, লিকুইড থেকে সলিড হবে। সো আমরা এই টপিকস থেকে পদার্থের তিনটে অবস্থা, কঠিন, তরল এবং গ্যাস কেন অ্যারাইজ করলো এবং আমরা ওই ফোর্সগুলোকে কি করে রেগুলেট করতে পারি এবং রেগুলেট করে এক অবস্থা থেকে অন্য অবস্থায় যেতে পারি, সেই জিনিসটা কিন্তু আমরা এই আলোচনাটা থেকে বুঝে গেলাম। তো আমরা চলে যাব, আমাদের চ্যাপ্টারটার নামই হচ্ছে সলিড স্টেট, অর্থাৎ পদার্থের কঠিন অবস্থা। তাই পদার্থের কঠিন অবস্থার বেসিস আমার টোটালটাই আমাদের টপিকস। তো আমরা কঠিন অবস্থা নিয়ে এবার আলোচনা করব। এবার তাহলে এই কঠিন পদার্থের ক্ষেত্রে কি হচ্ছে, আমি একটা ছবি আঁকবো। এইগুলো হচ্ছে কঠিন পদার্থের কনস্টিটিউয়েন্ট, যেগুলো পরস্পরের সাথে মার্চ করে নেবে। এইটা সলিড অবস্থা, অর্থাৎ কঠিন অবস্থা। এই গোলগুলো কি না, সলিডের কনস্টিটিউয়েন্ট। প্রসঙ্গক্রমে বলে থাকি যে ওই কনস্টিটিউয়েন্টটা কি হতে পারে, মলিকিউল হতে পারে, আয়ন হতে পারে বা অ্যাটম হতে পারে। এখন ব্যাপার হচ্ছে এই সলিড স্টেটে দেখতে পাচ্ছ কি অ্যাটমগুলোর নিজেদের মধ্যে ইন্টার অ্যাটমিক স্পেস বা ইন্টার মলিকুলার স্পেস, অর্থাৎ একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটমের যে দূরত্ব সেটা নেই, অর্থাৎ পরস্পরের টাচে আছে। এখন এতে তিন রকমের, আমরা যে কোনো এন্টিটির তিন রকমের এনার্জি হতে পারে। সেগুলো হচ্ছে ট্রান্সলেশনাল এনার্জি, মনে রাখবে তোমরা, কোনো
হাই কম্পিটিটিভ লেভেলে যদি কম্পিটিটিভ এক্সাম হয় তাহলে এই কোশ্চেনগুলো আসতে পারে। যে তিন রকমের এনার্জি হয়, এক হচ্ছে ট্রান্সলেশনাল এনার্জি, দুই হচ্ছে রোটেশনাল এনার্জি, তিন হচ্ছে ভাইব্রেশনাল এনার্জি। তাহলে একটা হচ্ছে ট্রান্সলেশনাল এনার্জি এনার্জি, দ্বিতীয় হচ্ছে রোটেশনাল এনার্জি, আর তিন হচ্ছে ভাইব্রেশনাল এনার্জি। তাহলে এই তিন রকমের এনার্জি কিন্তু হয়। এবার এই ট্রান্সলেশনাল এনার্জি কি? যখন কোনো কনস্টিটিউয়েন্ট দরে অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে ডিসপ্লেস হয় তখন ট্রান্সলেশনাল এনার্জি থাকে। রোটেশনাল এনার্জি কি? যখন একটা স্পিসিস এন্টিটি রোটেট করে, কোনো একটা অ্যাক্সিস বরাবর রোটেট করে, তার জন্য যে সে এনার্জি অ্যাকোয়ার করে সেটা হচ্ছে রোটেশনাল এনার্জি। আর ভাইব্রেশনাল এনার্জি কি? সেখানে কোনো রোটেশন হবে না, একটা স্থানে ফিক্স থেকে কেবল তার লংজিটিউডের পরিবর্তন হবে, সেটা হচ্ছে ভাইব্রেশনাল এনার্জি। ইন কেস অফ সলিড স্টেট এই তিনটে এনার্জি কার ক্ষেত্রে থাকে? গ্যাসিয়াস স্টেটের ক্ষেত্রে কিন্তু তিন টাইপ অফ এনার্জি থাকে। এবং আমি যখন গ্যাসীয় গতিতত্ত্ব পড়াবো তখন আমরা এই তিনটে এনার্জি সম্বন্ধে আরো ডিটেইলসে আলোচনা করব। কিন্তু এই সলিড স্টেটের ক্ষেত্রে কিন্তু এই তিনটে এনার্জি থাকে না, এবং তোমাদের কমন সেন্স লাগিয়ে তোমরা খুব সহজে বুঝে যেতে পারবে যে কোন এনার্জিটা থাকবে কোন এনার্জিটা থাকবে না। কি রকম না? ট্রান্সলেশনাল এনার্জি। ধরে নাও তুমি একটা ঘরে 10 জন থাকতে পারে, ম্যাক্সিমাম দাঁড়াতে পারে, তোমাকে ওখানে ঢুকিয়ে দেওয়া হবে, তো তোমার অবস্থা কি হবে? ভীষণ কমপ্যাক্ট হবে। সেই অবস্থায় তোমাকে যদি বলা হয় যে তুমি দৌড়াদৌড়ি করো, তাহলে তুমি দৌড়াতে পারবে, তার মানে তোমার ট্রান্সলেশনাল এনার্জি থাকবে। দ্বিতীয় প্রসঙ্গটা ভাবো রোটেশনাল। তোমাকে যদি তুমি এইভাবে ঘোরো তাহলে যে এনার্জিটা ডেভেলপ করবে রোটেশনাল এনার্জি, তাহলে তুমি ওই ভিড় ভাট্টে যেখানে তুমি কমপ্যাক্ট হয়ে দাঁড়িয়ে আছো সেইখানে তুমি কিন্তু রোটেটও করতে পারবে না, তাই তোমার রোটেশনাল এনার্জি থাকবে না। তোমার যে এনার্জি একমাত্র থাকবে সেটা হচ্ছে ভাইব্রেশনাল এনার্জি, অর্থাৎ তুমি একটা জায়গায় ঠিক থেকে এরকম করে তুমি কাঁপতে পারো, অর্থাৎ ভাইব্রেশনাল এনার্জি থাকে। এই সলিড স্টেটের ক্ষেত্রে কি হয়? ঠিক তুমি যেমন কমপ্যাক্ট হয়ে গেছিল ওই ঘরে, ঠিক তেমনি এই সলিড স্টেটের যে কনস্টিটিউয়েন্ট গুলো থাকে তাদের অবস্থা তাই হয়। তারা না দৌড়াতে পারে, না ঘুরতে পারে, কেবল ভাইব্রেট হতে পারে। তাই সলিড স্টেটের একমাত্র কিন্তু ভাইব্রেশনাল এনার্জি থাকে, এটা মাথায় রাখবে। এবার এই সলিড স্টেটের যে কনস্টিটিউয়েন্ট গুলো আলোচনা করছে, বারবার আমি একটা কথা বলছি, দেখবে যে কনস্টিটিউয়েন্ট বলছি। এই কনস্টিটিউয়েন্ট বলতে কি বোঝাতে চাইছি? এই সলিডটা যেটা নিয়ে তৈরি, সেইটা মলিকিউল হতে পারে, অ্যাটম হতে পারে, আয়ন হতে পারে, এই তিন রকমের হতে পারে। তাহলে আদার কনস্টিটিউয়েন্ট মানে এই তিনটাকে মিন করছে। পরে আবার প্রশ্ন ক্রমে আসবো এটা। দ্বিতীয়, তাহলে এই যে অ্যাটম গুলোর বিন্যাস, অর্থাৎ ত্রিমাত্রিক দেশে এরা কেমন ভাবে সজ্জিত রয়েছে তার উপর ভিত্তি করে কঠিন পদার্থকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ক্রিস্টালাইন সলিড বা কেলাসাকার কঠিন, আর দ্বিতীয়টা হচ্ছে অ্যামরফোরাস সলিড বা অনিয়তাকার সলিড, অনিয়তাকার কঠিন পদার্থ। এগেন আই রিপিট, একটা হচ্ছে ক্রিস্টালাইন সলিড বা কেলাসাকার কঠিন পদার্থ, আর দ্বিতীয়টা হচ্ছে অ্যামরফোরাস সলিড বা অনিয়তাকার কঠিন পদার্থ। তাহলে আমরা প্রথম যে জিনিসটা নিয়ে একটু আলোচনা করব, দ্যাট ইজ ক্রিস্টালাইন সলিড অর্থাৎ কেলাসাকার কঠিন পদার্থ। কেলাসাকার কঠিন পদার্থ, কেলাসাকার কঠিন পদার্থ কাকে বলছে না? যেসব এই কঠিন পদার্থগুলো কি আছে, নির্দিষ্ট খুব ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, যে নির্দিষ্ট আকার থাকবে এবং একটা ফিক্সড ডিফিনাইট মেল্টিং পয়েন্ট থাকবে, অর্থাৎ গলনাঙ্ক থাকবে। তাহলে কেলাসাকার পদার্থ বা ক্রিস্টালাইন সলিডের প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে
তার একটা নির্দিষ্ট জিওমেট্রিক শেপ থাকবে, নির্দিষ্ট জ্যামিতিক আকার থাকবে এবং নির্দিষ্ট গলনাঙ্ক থাকবে। আর একটা পয়েন্ট কি না, এর যে কনস্টিটিউয়েন্ট গুলো রয়েছে সেগুলো খুব ডিসিপ্লিন ওয়েতে অর্থাৎ সুশৃঙ্খল ভাবে সুসজ্জিত থাকবে এবং পর্যায়ক্রমিক বিন্যাসে বিন্যস্ত থাকবে। এই কয়েকটা কথা আমি বলবো। এক হচ্ছে যে কথাটা বললাম যে সুশৃঙ্খল ভাবে অর্থাৎ ডিসিপ্লিন ম্যানারে থাকবে, মানে হ্যাপাজেডলি থাকবে না। হ্যাপাজেডলি র্যান্ডমলি মানে যে যেখানে খুশি রয়েছে ত্রিমাত্রিক দেশে তা হবে না। কিন্তু কি হচ্ছে, ধরে নাও একটা ডিসিপ্লিন স্ট্রাকচার বলতে কি বোঝায় আমি দেখাচ্ছি। ধরে নাও এখানে একটা নীল আছে, এই নীলকে ঘিরে কি করে রয়েছে চারটে আবার এই কালোটা ঘিরে কি রয়েছে না চারটে নীল রয়েছে। আবার এই নীলটাকে ঘিরে কি রকম রয়েছে, তাহলে এইগুলো হচ্ছে আমি নীল বা কালো যেটাই বোঝাই সেটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট গুলো। তাহলে আমি এই জায়গাটা একে কি বলা হচ্ছে ডিসিপ্লিন, ডিসিপ্লিন ম্যানারে রয়েছে। দেখো যে একটা কালো একটা নীল, একটা কালো একটা নীল, একটা কালো একটা নীল, উপরে যেমন নীল কালো আবার এখানে কালো থাকবে, নীল এখানে কালো থাকবে। এইভাবে কি হচ্ছে থ্রি ডাইমেনশনাল স্পেসে ত্রিমাত্রিক দিকে সুসজ্জিত থাকবে। প্রথম কথা। দুই, এরা দেখো একটা নির্দিষ্ট প্যাটার্ন মেইনটেইন করছে, পিরিয়ডিসিটি বলা হচ্ছে। পিরিয়ডিসিটি কাকে বলে, যেটা নির্দিষ্ট অন্তর অন্তর আবার রিপিট হয়। নীল এটা কালো তারপর নীল, কালো তারপর নীল, কালো তারপর নীল, এইভাবে কি অনেক লং রেঞ্জ পর্যন্ত কি থাকছে বিস্তৃত থাকছে। তাহলে এইটাই হচ্ছে ক্রিস্টালের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রপার্টি, যে এটা ডিসিপ্লিন ওয়েল অর্গানাইজড প্যাটার্ন একটা ইনফাইনাইট রেঞ্জ পর্যন্ত বিস্তৃত থাকে। আবার বলছি ডিসিপ্লিন মানে খুব সুন্দরভাবে সুসজ্জিত থাকবে, সুশৃঙ্খল থাকবে এবং এই সুশৃঙ্খলতা বা সুসজ্জা লং রেঞ্জ পর্যন্ত অসীম পরিসরে থ্রি ডাইমেনশনাল স্পেসে চারিদিকে বিন্যস্ত থাকবে। সেটা কি হচ্ছে না ক্রিস্টালাইন সলিডের একটা ফিচারস। তাহলে ক্রিস্টালাইন সলিড কাকে বলা আছে না, যেসব কঠিন পদার্থের বিন্যাসগুলো যে কনস্টিটিউয়েন্ট গুলো তৈরি সেই কনস্টিটিউয়েন্ট গুলো একটা রেগুলার প্যাটার্নে ডিসিপ্লিন ওয়েতে ইনফাইনাইট রেঞ্জে ডিস্ট্রিবিউটেড থাকবে এবং হ্যাভ এ পার্টিকুলার জিওমেট্রি, একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার থাকবে এবং নির্দিষ্ট গলনাঙ্ক থাকবে। তাদেরকে কি বলা হচ্ছে কেলাসিকার কঠিন পদার্থ বলা হয়। স্বাভাবিকভাবেই তাহলে কেলাসিকার কঠিন পদার্থের যে ফিচারস গুলো হবে তাহলে কি বলবো, তাহলে একটা পার্টিকুলার জিওমেট্রি থাকবে, হ্যাভ এ জিওমেট্রি থাকবে আর একটা মেল্টিং পয়েন্ট থাকবে। তাহলে এগুলো হচ্ছে তাদের ফিচার। দুই নম্বর পয়েন্ট কি, এদের ডিফাইনাইট জিওমেট্রি, মেল্টিং পয়েন্ট আর এরা হচ্ছে অর্গানাইজড প্যাটার্ন এবং এই প্যাটার্নটা কি লং রেঞ্জ পর্যন্ত বিস্তৃত। আবার বলছি লং রেঞ্জ কথাটা মানে হচ্ছে এরা কিছু দূর গিয়েই এই প্যাটার্নটা র্যান্ডম হয়ে যাবে না, অর্থাৎ যা খুশি তাই হয়ে যাবে না। এই যেমন প্যাটার্ন শুরু হয়েছে এভাবেই অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত থাকবে। তাকে বলা আছে লং রেঞ্জ পর্যন্ত এই প্যাটার্নটা মেইনটেইন হবে। আর তোমরা দেখতেই পাচ্ছ এই যে কঠিন ক্লাসিক্যাল কঠিন পদার্থের কি হয়, হাইলি ডেন্সড হয়, তারপর এরা ইনকম্প্রেসিবল হয়। ইনকম্প্রেসিবল মানে কি অসংনম্য, অসংনম্য মানে কি তুমি প্রেসার অ্যাপ্লাই করে এদের আকার বা ভলিউম এগুলোর কোনো ভলিউমের কোনো পরিবর্তন ঘটাতে পারবে না। সেটা হচ্ছে এই ক্রিস্টালাইন সলিডের কিছু ফিচারস। এবং ক্রিস্টালাইন সলিডের
আর একটা ইম্পর্টেন্ট প্রপার্টি রয়েছে, সেটা আমরা এখানে আলোচনা করব। ক্রিস্টালাইন সলিড হচ্ছে অসমসারক। ক্রিস্টালাইন সলিড হচ্ছে একটা অসমসারক। অসমসারক এই কথাটা মানে কি, ইংরেজিতে বলা হচ্ছে অ্যানাইসোট্রপিক। এই জিনিসটা তোমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। অ্যানাইসোট্রপিক জিনিসটা কি, বা আইসোট্রপিক কথাটার উল্টো হচ্ছে অ্যানাইসোট্রপিক, অর্থাৎ অসমসারক। তাহলে একটা হচ্ছে সমসারক, তার উল্টোটা হচ্ছে অসমসারক। এই জিনিসটা একটু পড়বো এবং বোঝার চেষ্টা করো, খুব সুন্দর জিনিস এটা। কি রকম না, যদি বলা হচ্ছে কোন পদার্থের ভৌত ধর্মের মান কোন দিকে পরিমাপ করা হচ্ছে তার উপর নির্ভরশীল হয়, তাহলে সেটাকে অসমসারক বলা হয়। এই সম কথাটা মানে কি সমান, অ মানে কি অসমান, অর্থাৎ যেটা সমান নয়। তাহলে যে ভৌত ধর্মের মান সব ডিরেকশনে, সব দিকে এক না, অর্থাৎ কোন দিকে তুমি তাকে পরিমাপ করছো তার উপর নির্ভর করে, সেই ভৌত ধর্মগুলোকে অসমসারক বা সেই পদার্থটাকে কি বলা হয়, অসমসারক বলা হয়। উদাহরণ দিয়ে আমি বলি, ধরে নাও এই ক্রিস্টালাইন সলিডগুলোর আমরা প্রথমে আলোচনা করলাম কি, এরা ওয়েল অর্গানাইজড এবং সুন্দর প্যাটার্নে ডিস্ট্রিবিউটেড থাকে। তাহলে আমি একটা প্যাটার্ন তৈরি করছি, ধরে নাও এভাবে রয়েছে, একটা প্যাটার্ন তৈরি করছি আমরা। এটা তৈরি করছি, তাহলে ধরে নিই আমি যদি কোনো একটা প্রপার্টিকে, কোনো একটা ভৌত ধর্মকে যদি এই দিকে মেজার করি, আর কোন একটা প্রপার্টিকে যদি এই ডাইরেকশনে মেজার করি, এই দিকে মেজার করি, তাহলে দেখো সেই প্রপার্টিটা সেম হবে না। কারণ হচ্ছে ওই ভৌত ধর্মটা এই দিকে অ্যারাইজ করলে এই কালো রঙের কনস্টিটিউয়েন্ট গুলোই পড়ছে, কিন্তু সেই ভৌত ধর্মটা যদি এই দিকে মেজার করি তাহলে কি হচ্ছে না, কালো এবং নীল দুটো ডিফারেন্ট টাইপ অফ কনস্টিটিউয়েন্টকে কিন্তু আমরা ফেস করছি। তাই ওই ভৌত ধর্মটা এই দিকে আমি পরিমাপ করছি না এই দিকে পরিমাপ করছি তার উপর নির্ভর করবে। এগেন আই রিপিট, ওই ভৌত ধর্মের মান আমি এই দিকে পরিমাপ করব না এই দিকে পরিমাপ করব তার উপর নির্ভর করবে। যেমন পরিবাহী রোধ, পরিবাহিতা, তাপীয় পরিবাহিতা, প্রসারণ গুণাঙ্ক বা তাপীয় প্রসারণ, এই ভৌত ধর্মগুলোকে কিন্তু আমরা কোন দিকে মেজার করছি, পরিমাপ করছি তার উপর নির্ভর করে। আর কঠিন পদার্থের যেহেতু একটা রেগুলার ওয়েল অর্গানাইজড প্যাটার্নে কনস্টিটিউয়েন্ট গুলো সজ্জিত থাকে, তার জন্য ভৌত ধর্মে আমরা দেখতে পাচ্ছি এটা সুন্দর একটা সুশৃঙ্খল সুসজ্জিত পরিবেশ কনস্টিটিউয়েন্ট গুলো দ্বারা তৈরি। তাহলে এই ভৌত ধর্মটা আমি যদি এই দিকে পরিমাপ করি তাহলে একরকম মান হবে, এই দিকে পরিমাপ করি তাহলে আর একরকম মান হবে। তাই কেলাসাকার কঠিন পদার্থ অসমসারক প্রকৃতির হয়, অর্থাৎ অ্যানাইসোট্রপিক হয়। তার মানে কি, আবার বলছি, ভৌত ধর্মের মানগুলো সব দিকে সমান না, কোন দিকে পরিমাপ করছি তার উপর নির্ভর করবে। উদাহরণস্বরূপ আমি পরে একটা সেকেন্ড ভিডিও যখন করব আমি তোমাদেরকে একটা ডেমো দেখাবো যে এটা কিভাবে নির্ভর করে।
তো সেই ডেমোতে তোমরা প্র্যাকটিক্যালি দেখতে পাবে যে সমসারক অসমসারক ব্যাপারটা কিভাবে কাজ করছে। আর বাস্তবিক সেন্সে তোমরা 10 স্ট্যান্ডার্ডে যখন পড়েছো, তখন যখন ফিজিক্যাল সায়েন্স পড়েছো, তখন একটা জিনিস দেখে রাখবে যে ওইটার এই যে প্রসারণ গুণাঙ্ক বা তাপীয় প্রসারণ হয়, সেটা তিন রকমের হয়। একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, একটা হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, একটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। তার মানে কি, যদি কঠিন পদার্থের তাপ বৃদ্ধি করো, তাহলে ওর প্রসারণের সব দিকে কিন্তু সমান হবে না। দৈর্ঘ্য বরাবর একরকম হবে, প্রস্থ বরাবর একরকম, দৈর্ঘ্য বরাবর একরকম হবে, ক্ষেত্রফল হলে একরকম হবে এবং আয়তন হলে একরকম হবে। তাই তাপীয় প্রসারণ তুমি কোন দিকে নির্ভর করছো তার উপর কিন্তু তার ম্যাগনিটিউড কি হবে নির্ভর করবে। সব দিকে সমপরিমাণে কিন্তু বৃদ্ধি হবে না। তো আর এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যামারফোরাস বা অনিয়তাকার কঠিন পদার্থ। অনিয়তাকার কঠিন পদার্থ বা অ্যামারফোরাস সলিড। এইটা কি না, এটাও সলিড, কিন্তু এদের যে কনস্টিটিউয়েন্ট গুলো রয়েছে সেই কনস্টিটিউয়েন্ট গুলো কি না ওয়েল অর্গানাইজড নয়। যদিও ওয়েল অর্গানাইজড হয়, তাহলে একটা শর্ট রেঞ্জ পর্যন্ত তারা ওই সুশৃঙ্খলতা বা সুসজ্জাটা কি করে মেইনটেইন করতে পারে। তার মানে কি, স্মল রেঞ্জে থাকলো, তারপর কি হলো আবার র্যান্ডম হয়ে গেল। তাই এই যেহেতু এর কনস্টিটিউয়েন্ট গুলো অর্থাৎ যেগুলো দিয়ে এই কঠিনটা তৈরি, তাদের সুশৃঙ্খলতা একটা নির্দিষ্ট পর্যন্ত, নির্দিষ্ট বা শর্ট রেঞ্জ পর্যন্ত বিস্তৃত বা অনেক সময় থাকে না। তাই এদের কোনো নির্দিষ্ট মেল্টিং পয়েন্ট বা নির্দিষ্ট আকার থাকে না। তাই দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন crystalline solid and amorphous solid. Amorphous solid has no particular geometry and definite melting point, whereas crystalline solid have a definite melting point and mathematical geometry, একটা নির্দিষ্ট জিওমেট্রি মেইনটেইন করে। তো দ্যাটস অল। অনিয়তাকার কঠিন পদার্থের বেস্ট এক্সাম্পল হচ্ছে সেটা হচ্ছে মোম, কাঁচ, এইগুলো হচ্ছে কিন্তু অ্যামারফোরাস সলিড। তাহলে প্রথম কথা, এদের ওয়েল ডিস্ট্রিবিউটেড নয়, ওয়েল অর্গানাইজড নয়, নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে না। তো আরেকটা, এবং এরা কি হচ্ছে আইসোট্রপিক, অর্থাৎ যে কোনো ফিজিক্যাল প্রপার্টিকে যে কোনো দিকে পরিমাপ করা হোক, তার ম্যাগনিটিউড অর্থাৎ মানটা কিন্তু সমান হবে। তো এটা হচ্ছে অনিয়তাকার কঠিন পদার্থ। এবার অনিয়তাকার কঠিন পদার্থকে অনেক সময় আমরা এই কথাটা বলা হয় যে সুপার কুলড হাই ভিসকাস লিকুইড। অনেক সময় অনিয়তাকার কঠিন পদার্থ যেমন কাঁচকে অনেক সময় বলা হয় কি অতি শীতল উচ্চ সান্দ্রতা বিশিষ্ট তরল পদার্থ। অর্থাৎ কি মজার ব্যাপার, যে কঠিন পদার্থ তাকে বলা হচ্ছে হাই ভিসকাস লিকুইড। এর কারণ কি, লিকুইডের একটা প্রপার্টি রয়েছে, সেটা হচ্ছে প্রবাহমানতা। বাংলাতে বলা হচ্ছে প্রবাহমানতা, ইংরেজিতে বলা হয় ফ্লুইডিটি। এর ফ্লুইডিটি কি, ফ্লুইডিটি হচ্ছে প্রবাহ হওয়ার যে টেন্ডেন্সি। প্রবাহ মানে কি, এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হওয়ার যে টেন্ডেন্সি, সেটাকে যে প্রপার্টি দ্বারা পরিমাপ করা হয় সেটাকে বলা হচ্ছে প্রবাহমানতা বা ফ্লুইডিটি। কার প্রপার্টি? লিকুইডের প্রপার্টি অ্যাজ ওয়েল অ্যাজ গ্যাসের প্রপার্টি, কারণ তারা এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হতে পারে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, কঠিন পদার্থ কি তাহলে সঞ্চালিত হতে পারে? ইয়েস, কঠিন পদার্থ সঞ্চালিত হতে পারে, কিন্তু দ্যাট হ্যাপেন্স অনলি ইন কেস অফ অ্যামারফোরাস সলিড। সাম অফ এক্সাম্পলস অফ অ্যামারফোরাস সলিড। কিছু অনিয়তাকার কঠিন পদার্থ আছে যারা এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হতে পারে। তাহলে যে সমস্ত অনিয়তাকার কঠিন পদার্থ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হতে পারে
তারা লিকুইডের ওই ফ্লুইডিটি অর্থাৎ প্রবাহমানতা যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটাকে কিন্তু অ্যাকোয়ার করছে। তাই অনেক সময় এই সেই সমস্ত অনিয়ন্ত্রিত থেকে কঠিন পদার্থগুলোকে কি বলা আছে, সুপার কুলড হাই ভিসকাস লিকুইড বলা আছে। প্রথম কথা লিকুইড কেন বলা হলো বোঝা গেল। হাই ভিসকাস কাকে বলা হয়, সান্দ্রতা। এই সান্দ্রতা ব্যাপারে আমরা জানি যত আমরা একটা ফ্লুইডিটি কমে যাবে অর্থাৎ প্রবাহমানতা কমে যাবে তত সেটা কি হবে, দেখতে আরো রিজিড মনে হবে। যেমন আমরা দেখি যে ঠান্ডা মিষ্টির রসকে গাঢ় মনে হয়, আবার ওইটাকে যদি একটু ঠান্ডা মিষ্টির রসকে গাঢ় মনে হয়, আবার ওইটাকে যখন একটু গরম করে পাতলা হয়ে যায়। কারণ কি, টেম্পারেচার বাড়লে আমরা জানি সান্দ্রতা কমে যায়, আর উল্টো দিকে বললে টেম্পারেচার যদি কমায় তাহলে সান্দ্রতা বেড়ে যায়। তাহলে এইভাবে যদি একটা তরল পদার্থ টেম্পারেচার কমায় তাহলে সান্দ্রতা বাড়তে বাড়তে যাবে এবং সেটা কিসে পরিণত হবে, কঠিন পদার্থে। তাই এদিকে হাই ভিসকাস লিকুইড বলা আছে এবং সুপার কুল আমরা জানি যে কোনো একটা কঠিন লিকুইডকে আমরা যত ঠান্ডা করব তত সে কঠিন পদার্থের দিকে যাবে। তাই কিছু কিছু অ্যামরফোরাস সলিডকে কি বলা আছে, সুপার কুল হাই ভিসকাস লিকুইড। একটা एग्जांपल দেওয়া যেতে পারে যেটা দেখে অ্যাকচুয়ালি বোঝা যায় যে ইয়া ইট ইজ রিয়েলি এক্সিস্ট। সেটা হচ্ছে যদি কোনো ঘরের জানলাতে কাঁচ ইউজ করা হয়, সেই কাঁচটা যদি 30-40 বছর থাকে তাহলে প্রথমে কাঁচটার থিকনেস যদি এরকম হয় অর্থাৎ ওয়েল ডিস্ট্রিবিউটেড একটা ডিফাইনাইট শেপে এরকম হয়, বা তুমি উইথ প্রোগ্রেস অফ টাইম যদি টাইম যাওয়ার সাথে সাথে অনেক বছর পর কি রকম হয়ে যায়, এটা জিওমেট্রি কিন্তু এরকম হয়ে যায়। একটু ম্যাগনিফাই করে দেখালাম, এতটা চেঞ্জ হয় না, বাট কি হচ্ছে না এইখান থেকে কাঁচ ফ্লো করে কোন দিকে যাচ্ছে, নিচের দিকে। ড্রাইভিং ফোর্সটাকে না যে আকর্ষণ বল কাজকে অভিকর্ষী আকর্ষণ বল গ্র্যাভিটেশনাল ফোর্স, তার দরুন কি হচ্ছে এখান থেকে কাঁচ যেটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড ছিল সেটা নিচের দিকে ফ্লো করছে। এটা প্রমাণ করে যে কাঁচের একটা টেন্ডেন্সি আছে যে এক স্থান থেকে অন্য স্থানে ফ্লো করা বাই ইনফ্লুয়েন্স অফ সাম ফোর্স। তার মানে এই কাঁচ যেটা অ্যামরফোরাস সলিড, গ্লাস যেটা অ্যামরফোরাস সলিড, সে কিন্তু এই লিকুইডের ফ্লুইডিটি প্রপার্টিটাকে মেইনটেইন করছে। তাই সেটা কিন্তু অনেক সময় টার্ম করা হয় অ্যামরফোরাস সলিডকে যে দে আর সুপার কুল হাই ভিসকাস লিকুইড। এবার আমরা চলে যাব যে কেলাসাকার কঠিন পদার্থ। অ্যাকচুয়ালি আমরা আস্তে আস্তে ফিল্ট্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছি, সার্বিক একটা আইডিয়া শুরু করছি, বাট আলটিমেট মোডটা আমাদের হচ্ছে ক্রিস্টালাইন সলিডকে বোঝা এবং তার সম্বন্ধে ডিটেইলসে স্টাডি করা, যেটা আমাদের 12 এর সিলেবাসে রয়েছে। তো নাও উই উইল ডিসকাস অ্যাবাউট ক্রিস্টালাইন সলিড। তাহলে আমাদের নেক্সট টপিকস হচ্ছে ক্রিস্টালাইন সলিড বা কেলাসাকার কঠিন পদার্থ। এই প্রসঙ্গে আমি বলবো যে প্রথম কথা কেলাসাকার কঠিন পদার্থ কাকে বলে আমি আগে আলোচনা করেছি, যার একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার থাকবে এবং ডেফিনাইট মেল্টিং পয়েন্ট থাকবে। আর ওইটা নিয়ে বলছি না। তো ক্রিস্টালাইন সলিড কি রকম হতে পারে, আবার একটা কথা বলবো, এই ক্রিস্টাল অর্থাৎ কেলাসটা অনেক রকম বলতে 3 ধরনের কনস্টিটিউয়েন্ট বা উপাদান দিয়ে তৈরি, যেগুলো আমরা গাঠনিক উপাদান বলছি অর্থাৎ কনস্টিটিউয়েন্ট বলছি। সেগুলো কি হতে পারে, এক হচ্ছে অ্যাটম হতে পারে, 2 হচ্ছে আয়ন হতে পারে, 3 হচ্ছে মলিকিউল হতে পারে। অর্থাৎ পরমাণু হতে পারে, আয়ন হতে পারে এবং মলিকিউল হতে পারে। এইগুলো নিয়ে কিন্তু ক্রিস্টাল তৈরি। তাই এই ক্রিস্টালকে 4 ভাগে ভাগ করা হয়েছে, ক্রিস্টালাইন সলিডকে 4 ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হচ্ছে একটা হচ্ছে আণবিক কেলাস, একটাকে বলা হচ্ছে আণবিক কেলাস। তাহলে আণবিক কেলাস যখন বলা হচ্ছে তখন এর কনস্টিটিউয়েন্ট গঠন উপাদান কি থাকবে, অবশ্যই অণু থাকবে। আণবিক কেলাস বলা হয়েছে তাহলে এর কি থাকবে, অণু থাকবে। তাহলে এই অণুর কি রকম ভাবে সংঘবদ্ধ হয়ে এই কেলাসটা তৈরি হচ্ছে, বা ওই অণুটার প্রকৃতি কি রকম, বা তার পেছনে কি ফোর্স রেসপন্সিবল,
যে কারণে তারা টুগেদার হয়ে অ্যারেঞ্জড হয়ে ক্রিস্টালাইন সলিডটা তৈরি হচ্ছে, তার উপর বেস করে এই আণবিক কেলাসকে 3 রকমের ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ধ্রুবীয় বা পোলার, একটা হচ্ছে নন পোলার, আর একটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। অর্থাৎ কি বলছি না, আণবিক কেলাস হচ্ছে 3 রকমের, একটা হচ্ছে পোলার, একটা নন পোলার, একটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। এই পোলার মলিকুলার ক্রিস্টালাইন সলিড মানে কি, যে মলিকুলগুলো থাকবে তার পোলারিটি থাকবে, অর্থাৎ সেখানে দুটো ডিফারেন্ট ইলেকট্রোনেগেটিভ অ্যাটম টুগেদার হয়ে মলিকুলটা তৈরি করছে, তাহলে তাদের কি থাকবে, পোলারিটি থাকবে। সেই পোলার যে ইন্টারঅ্যাকশনটা, অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, ইলেকট্রোস্ট্যাটিক বলবো না, ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশনটা কি করছে, তাদেরকে পরস্পরকে ধরে রাখছে। যেমন এর एग्जांपल আমরা বলি সলিড NH3 SO2, এরা কি না এই পোলার অ্যাটমিক পোলার মলিকুলার ক্রিস্টালাইন সলিডের মধ্যে পড়ে। উদাহরণ একটু বলি, যে ধরো না নাইট্রোজেন অ্যামোনিয়া এটা রয়েছে, তাহলে অ্যামোনিয়া কি ডেল্টা নেগেটিভ চার্জ পাবে, আর হাইড্রোজেন কি পাবে, ডেল্টা পজিটিভ চার্জ পাবে, কারণ নাইট্রোজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন হাইড্রোজেন। তাহলে এভাবে যদি অসংখ্য অ্যামোনিয়া মলিকিউলকে কাছাকাছি রাখা হয়, তাহলে কি হবে, তাদের দুটো পোল পরস্পরকে এর চারিদিকে কি থাকবে, এ মাইনাস থাকবে, বি একটা ইন্টারঅ্যাকশন হবে, এদিকে হাইড্রোজেন থাকবে, হাইড্রোজেন ডেল্টা প্লাস, এ আবার কি হবে, অন্য ডেল্টা মাইনাসের দিকে ডিস্ট্রিবিউটেড থাকবে। এভাবে কি হবে, তারা সংঘবদ্ধ হবে, তারা কাছাকাছি আসবে। কাছাকাছি আসার পর কি হবে, আন্তঃআণবিক আকর্ষণ বলটা প্রিডমিনেন্ট করবে এবং তারা সলিড স্টেটে কনভার্ট হবে। সুতরাং এই পোলার মলিকুলার ক্রিস্টালাইন সলিডের মধ্যে যে ফোর্সটা ইনভলভ রয়েছে সেটা হচ্ছে ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন। ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন অর্থাৎ এদিকে সংঘবদ্ধ হতে হেল্প করছে। দ্বিতীয়টা হচ্ছে নন পোলার। আমরা বেশ কিছু সলিড জানি যারা কিন্তু কোনো পোলারিটি নেই। তো উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে সলিড হাইড্রোজেন, সলিড নাইট্রোজেন, এরা হচ্ছে এমন ক্রিস্টালাইন সলিড যারা নন পোলার, কারণ হাইড্রোজেন হাইড্রোজেন যেটা যুক্ত আছে এদের মধ্যে তো কোনো পোলারিটি নেই। তাহলে এদের মধ্যে কোন ফোর্সটা রেসপন্সিবল যেটা তাদেরকে কাছাকাছি আনছে, দ্যাট ইজ লন্ডন ফোর্স। এই ফোর্সগুলো নিয়ে আমরা তোমরা 11 এ পড়েছো। তো আমি যখন 11 এ ওই টপিকসটা বন্ডিং চ্যাপ্টারটা কভার করব তখন আরো ডিটেইলসে বলবো যে লন্ডন ফোর্স, ডাইপোল ডাইপোল ফোর্স এগুলো কি করে ইন্টারঅ্যাকশন, এগুলো কি করে ডেভেলপ করে। হাইড্রোজেন বন্ডিং মলিকুলার ক্রিস্টালের বেস্ট एग्जांपल যেটা আমরা অলওয়েজ জানি সেটা হচ্ছে আইস। অর্থাৎ এই ক্ষেত্রে কি না হাইড্রোজেন বন্ডিংটা অনেক কটা মলিকিউলকে একসাথে কাছাকাছি আসতে হেল্প করে এবং তাদেরকে কনডেন্সড হয়ে ক্রিস্টালাইন সলিড তৈরি করতে হেল্প করে। সো আণবিক কেলাসের তিনটে পার্ট আমরা আলোচনা করলাম। একটা হচ্ছে পোলার পার্ট যেখানে ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশনটা ইনভলভ রয়েছে, আর একটা হচ্ছে নন পোলার যেখানে লন্ডন ফোর্স ইনভলভ রয়েছে, আর একটা হচ্ছে হাইড্রোজেন বন্ডেড মলিকুলার ক্রিস্টাল যেখানে হাইড্রোজেন বন্ডিংটা ইনভলভ রয়েছে। তো এরপরে আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে সমযোজী। এটা হচ্ছে সমযোজী কেলাস। সমযোজী কেলাসের বেস্ট एग्जांपल আমরা জানি সেটা হচ্ছে হিরন, গ্রাফাইট, সিলিকন কার্বাইড, সিলিকা, এইগুলো কিন্তু সব কি সমযোজী কেলাস। তাহলে এখানে কোন ফোর্সটা ইনভলভ রয়েছে, সমযোজী বন্ধনে যেমন কোভ্যালেন্ট ফোর্সটা রেসপন্সিবল থাকে
ঠিক তেমনি সমযোজী কেলাস গঠনে ওই কোভ্যালেন্ট ফোর্সটাই অ্যাকচুয়ালি রেসপন্সিবল। আমরা ভালো করে জানি বন্ধন কোনো রড নয় যে একজন একটা অ্যাটম আর একটা অ্যাটমের মধ্যে ঢোকানো থাকে। বন্ধন হচ্ছে একটা ফোর্স অর্থাৎ বল যেটা পরস্পরকে সংঘবদ্ধ হতে হেল্প করে। ঠিক সেটাই এই সমযোজী কেলাস গঠনে কিন্তু ব্যবহার হচ্ছে। দ্বিতীয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে তৃতীয় ডিফারেন্স হচ্ছে সেটা হচ্ছে আয়নীয় কেলাস। আয়নীয় কেলাস কি না, উদাহরণস্বরূপ ভালো করে জানো যে NaCl, KCl, Na2SO4 এই সলিড গুলো কিন্তু হচ্ছে আয়নীয় কেলাস। অর্থাৎ এখানে কি ইনভলভ রয়েছে, এখানে কেলাসের কনস্টিটিউয়েন্ট গুলো কি, এখানে কেলাসের কনস্টিটিউয়েন্ট গুলো কিন্তু হচ্ছে আয়ন। এই আয়নের হওয়ার জন্য কি হচ্ছে, আমরা অবভিয়াসলি জানি অপোজিট আয়ন থাকছে Na+Cl-। তাহলে এদের মধ্যে কি হবে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, অর্থাৎ দুটো চার্জ স্পিসিসের মধ্যে একটা অপোজিটলি চার্জ স্পিসিসের মধ্যে যে অ্যাট্রাকশনটা থাকে সেটা আমরা জানি স্থির তড়িৎ আকর্ষণ বল, অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স, যেটা এই অপোজিটলি চার্জ আয়নকে কি করে রেখেছে, একসাথে সংঘবদ্ধ হয়ে ক্রিস্টালটা তৈরি করতে হেল্প করছে। সো এটা হচ্ছে আয়নিক সলিড, ক্রিস্টালাইন সলিড, এর পেছনে যে ফোর্সটা রেসপন্সিবল দ্যাট ইজ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। লাস্ট অফ অল হচ্ছে সেটা হচ্ছে ধাতব কেলাস। ধাতব কেলাসের কি রকম, যে কোনো ধাতু, বেসিক্যালি যে কোনো ধাতু, আয়রন, কপার, ম্যাঙ্গানিজ, কোবাল্ট, এরা কি এই ধাতুগুলো একটা পার্টিকুলার ক্রিস্টালাইন শেপ বা পার্টিকুলার জিওমেট্রি মেইনটেইন করে। তো এর পেছনে যে ফোর্সটা অ্যাকচুয়ালি ওই অ্যাটমগুলোকে একটা রেগুলার অর্গানাইজড প্যাটার্নে ডিস্ট্রিবিউটেড হতে হেল্প করে বা টুগেদার হতে হেল্প করে, কম্প্যাক্ট হতে হেল্প করে, দ্যাট ইজ ধাতব বন্ধন, অর্থাৎ মেটালিক বন্ড বা মেটালিক ফোর্স যেটা, সেটাই কিন্তু এই ধাতব কেলাস গঠনে হেল্প করে। সো আমরা এর পরের টপিক যেটা বুঝবো একটু, সেটা হচ্ছে ধাতব বন্ধন কি। এটা যদিও বা বন্ধন চ্যাপ্টার প্রসঙ্গ, তবু আমি এখানে একটু প্রসঙ্গক্রমে বলে নেব যে এই ধাতব বন্ধনটা কি, যেটা অ্যাকচুয়ালি ওদেরকে পরস্পরকে হেল্প করে। তাহলে এই যে ধাতব বন্ধনটা পড়ব, এই ধাতব বন্ধন অর্থাৎ মেটালিক বন্ড যেটা সবচেয়ে ভালো ব্যাখ্যা করতে পারে সেটা হচ্ছে ইলেকট্রন সি মডেল। অর্থাৎ এই ধাতব বন্ধনটা যে কনসেপ্টের দিয়ে ব্যাখ্যা করা হয় সেটা হচ্ছে ইলেকট্রন সি মডেল। এবার এই ইলেকট্রন সি মডেল জিনিসটা কি, ইলেকট্রন সি মডেল কি না, এখানে ধাতব পরমাণুটা কি করে, প্রথমে সব ধাতব পরমাণুগুলো ইলেকট্রনগুলোকে বর্জন করে দেয়, বর্জন করে কি করে, ইলেকট্রনের একটা সমুদ্র গঠন করে। অর্থাৎ অল মেটালস কি করে, অল মেটালস n সংখ্যক ইলেকট্রনকে বর্জন করে, ধরে নিই আমি একটা মেটাল আয়ন n সংখ্যক করে ইলেকট্রন n সংখ্যক ইলেকট্রন বর্জন করে দিয়ে, তাহলে কি হলো না ক্যাটায়ন গুলো তৈরি করলো। এখন এই যে ইলেকট্রন সি তৈরি হলো, প্রচুর ইলেকট্রন, ইলেকট্রনের সি তৈরি হলো। এখন এই ইলেকট্রন সি সমুদ্রে মেটাল গুলো কি করে, একটা করে নির্দিষ্ট জায়গা ডিফাইনাইট স্পেস অকুপাই করে।
নির্দিষ্ট রেগুলার প্যাটার্ন মেনটেন করে তারা স্থান অধিকার করে। এভাবে একটা স্থান অধিকার করে। তারা কিন্তু তাদের পজিশন চেঞ্জ করে না, তারা একটা পজিশন নিয়ে সেখানে কেবল কি করে, দৌড়াদৌড়ি করে না, ঘোরাঘুরি করে না, আর মানে ঘূর্ণন বলতে রোটেশন করে না, কেবল ওই স্থানে ফিক্স থেকে সে কি করে, ভাইব্রেট করে, অর্থাৎ এইভাবে। এবং এই ইলেকট্রন গুলো কি থাকে, মুভেবল থাকে। কোন ইলেকট্রন একটা পার্টিকুলার মেটাল অ্যাটমের মেটাল আয়নের অধীনে কিন্তু থাকে না, দে আর মুভেবল। প্রত্যেকটা ইলেকট্রন কি মুভেবল, এরা মুভ করছে। কিন্তু এট এ টাইম একটা স্ন্যাপশট যদি নেওয়া হয়, অল উইথ প্রোগ্রেস অফ টাইম স্ন্যাপশট নেওয়া হয়, তাহলে প্রত্যেক স্ন্যাপশট দেখতে কিন্তু একই লাগবে। অর্থাৎ অ্যাজ এ হোল একটা মেটাল আয়ন তার চারিদিকে কিন্তু একটা ডিফাইনাইট নাম্বার অফ ইলেকট্রনকে কজ করে। উদাহরণস্বরূপ বলি, ধরে নাও একটা মায়ের 4টে যমজ ছেলে, একদম একই আইডেন্টিক্যাল সেম। এবার মা একটা চেয়ারে বসে আছে, ছেলেগুলো কি করছে, দৌড়াদৌড়ি করছে, এবং দৌড়াদৌড়ি করে প্রত্যেকজন মায়ের কাছে একবার আসছে আর দৌড়ে চলে যাচ্ছে। এইভাবে তারা সার্কুলেশন করছে। তাহলে প্রত্যেক টাইমে তুমি যদি ছবি তোলো, তাহলে দেখা যাবে যে একটা ছেলে ওর মায়ের কাছে রয়েছে। অ্যাজ এ হোল বাইরে থেকে তোমার মনে হবে যে ওভারঅল কনফিগারেশনটা যেন সেম রয়েছে, কিন্তু যেহেতু ওই ছেলেগুলো আইডেন্টিক্যাল, তাই তুমি বুঝতে পারছো না যে ওই ছেলেগুলো ইন মোশনে রয়েছে। ঠিক তেমনি এখানে তাই মেটাল ইলেকট্রন গুলো ওই যেমন ছেলেগুলোর মতো যে সবাই একই দেখতে, তারা ইন মোশনে রয়েছে। আর মেটাল আয়ন গুলো মায়ের মতো, যারা একটা ফিক্সড পজিশনে থেকে কেবল ভাইব্রেট করছে। আর ইলেকট্রন গুলো ওই মেটালের পাশ দিয়ে রোটেট করছে, অল টাইম কি হচ্ছে, ইন মোশনে থাকছে। এইটাই হচ্ছে ইলেকট্রন সি মডেল। তাহলে ইলেকট্রন সি মডেলের বেসিক অ্যাপ্রক্সিমেশন গুলো কি হচ্ছে, একটা মেটাল আয়ন গুলো সব ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, দিয়ে সিটা তৈরি করছে। ছেড়ে দেওয়ার পর মেটাল আয়ন গুলো কি করছে, একটা নির্দিষ্ট স্থান অকুপাই করে ভাইব্রেট করছে। আর ইলেকট্রন গুলো কি করছে, ওই সমুদ্রে কি গতিয়মান থাকছে। অ্যাজ এ হোল মেটাল গুলো, এই ইলেকট্রন গুলো তার মেটালের চারিদিকে ঘুরছে, কিন্তু কোনো ডিফিনাইট ইলেকট্রন একটা মেটাল আয়নের প্রতি বাউন্ডেড না, দে আর ইন মোশন। এই অ্যাপ্রক্সিমেশনটা লাগে বা এই ইলেকট্রন সি মডেল দিয়ে আমরা মেটালের অনেক প্রপার্টিকে আমরা এক্সপ্লেন করতে পারি। যেমন তাদের কন্ডাক্টিভিটি, অর্থাৎ তড়িৎ পরিবাহিতা। আমরা জানি এই ইলেকট্রন গুলো মোশনে থাকে বলেই কিন্তু এরা গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি হয়ে থাকে। ঠিক আছে, তো ইট ইজ অল অ্যাবাউট ইলেকট্রন সি মডেল। যতটুকু এখানে দরকার ততটুকু বললাম, বাকিটা আমরা কিন্তু কেমিক্যাল বন্ডিং যেটা 11 এ রয়েছে সেখানে আমরা বিস্তারিত জানতে পারবো। তখন ক্লাস নিলে তোমরা ওইটাকে ফলো করে নেবে। তো এরপর আমরা পিওরলি চলে যাব কেলাসের ক্ষেত্রে, যেটা আমাদের ইস্যু। তাহলে কেলাস কাকে বলে? তাহলে কেলাস হচ্ছে একটা সুনির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট এবং নির্দিষ্ট সমতল দ্বারা সীমাবদ্ধ একটা জিওমেট্রি, যেখানে ওর কনস্টিটিউয়েন্ট গুলো কি হচ্ছে, একটা ডিফিনাইট পিরিয়ডিক ম্যানারে ডিস্ট্রিবিউটেড থাকবে, তাকেই বলা হচ্ছে কেলাস। আবার বলছি যে সুনির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট এবং নির্দিষ্ট সংখ্যক সমতল দ্বারা সীমাবদ্ধ। ধরা যাক তাহলে কি বলা আছে, সুনির্দিষ্ট, আমি প্রত্যেকটা পয়েন্ট একটু ব্যাখ্যা করি। সুনির্দিষ্ট জ্যামিতিক আকার মানে কি, প্রত্যেকটা কেলাসের একটা সুনির্দিষ্ট জ্যামিতিক আকার থাকে। এবার আমরা সুনির্দিষ্ট জ্যামিতিক আকার পাবো কখন, যখন কয়েকটা নির্দিষ্ট তল সমতল অবভিয়াসলি পরস্পরের সাথে কি থাকবে, সীমাবদ্ধ হয়ে থাকবে। এবং এই ক্রিস্টাল যেটা আছে সেখানে কেলাসের যে কনস্টিটিউয়েন্ট গুলো রয়েছে তারা একটা নির্দিষ্ট জায়গা স্থান অধিকার করবে
এবং সেই স্থান অধিকার করার যে প্যাটার্নটা সেটা একটা ডিসিপ্লিন হইতে হবে এবং লং রেঞ্জে হবে, সেটাকে কি বলা হচ্ছে? কেলাস বলা হচ্ছে। তাহলে এই কেলাসকে বোঝার আগে আমাদেরকে আরো ডিটেলস, আমরা কেলাসকে বোঝার আগে আমাদেরকে কয়েকটা জিনিস বুঝে নিতে হবে, যেগুলো দিয়ে আমরা ওই কেলাসটাকে চিনব। কিরকম? এক, সেটা হচ্ছে পৃষ্ঠতল বা ফেস। ফেস ফেস কাকে বলা আছে? প্রত্যেকটি কেলাসের পৃষ্ঠতলগুলি একটা সমতল প্লেন দ্বারা সীমাবদ্ধ থাকে, সেই সমতল প্লেনটাকে বলা হচ্ছে ফেস। অর্থাৎ ধরে নিই এটা একটা ফেস, তাহলে এখানে যদি আমি একটা কিউব আঁকি, তাহলে আমরা ফেস দেখতে পাচ্ছি। এটা একটা ফেস, 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 এটা একটা ফেস। এভাবে কয়টা ফেস রয়েছে? 1 2 3 4 5, এইখানে সামনে একটা আছে 6। তাহলে টোটাল 6টা ফেস রয়েছে। তাহলে একটা কিউবিক্যাল সিস্টেমের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? এটা দেখতে পাচ্ছ একটা সীমাবদ্ধ সমতলিক জ্যামিতিক আকার বিশিষ্ট। তাহলে এই যে তলগুলো, সেই পৃষ্ঠতলগুলোকে কি বলা হচ্ছে? ফেস বলা হচ্ছে। দ্বিতীয় আর একটা পয়েন্ট জানবো, সেটা হচ্ছে এজ, অর্থাৎ ধার বা কিনারা। দুটো, ধরে নাও এটা একটা ফেস আর এটা একটা ফেস, দুটো ফেস যেখানে পরস্পরে টাচ করে থাকে সেখানে যে স্ট্রেট লাইনটা তৈরি হয়, অর্থাৎ এই যে লাইনটা তৈরি হচ্ছে, এই লাইনটাকে কি বলা হচ্ছে? এজ বলা হচ্ছে। এই লাইনটাকে কি বলা হচ্ছে? এজ বলা হচ্ছে। তাহলে এটা একটা ফেস, এটা একটা ফেস। তাহলে দুটো ফেস যেমন আমরা এখানে করতে পারি যে এই যে ফেসটা, তাহলে এটা একটা ফেস, এটা একটা ফেস, এই যে লাইনটা মিলিত হয়েছে সেই লাইনটা কি বলা হচ্ছে? এজ বলা হচ্ছে। তাহলে আমরা এই কিউবিক্যাল সিস্টেমের ক্ষেত্রে আমরা কয়টা এজ দেখতে পাচ্ছি? আমি অন্য কালি ইউজ করি, তাহলে বুঝতে পারবে। এটা একটা এজ, এটা একটা এজ, দুটো, এটা একটা এজ, 3 4টে হলো, 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। তাহলে এই কিউবটার কয়টা ফেস এজ রইলো? এজ রইলো 12টা। ফেস কয়টা ছিল? তোমরা যে রুমে আছো সেই রুমে তাকাও, তাহলে বুঝতে পারবে বেশ। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। আবার বলছি, উপরে একটা, নিচে একটা, দুটো, পাশে ডান দিকে একটা 3, এইদিকে একটা 4, এদিকে একটা 5, পিছনে সামনে একটা 6। তাহলে কিউবের কয়টা ফেস রয়েছে? 6টা ফেস রয়েছে। এজ কয়টা রয়েছে? 12টা রয়েছে। এবার আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল। ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেলটা কি? ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল বলতে দুটো ফেস পরস্পরের সাথে যে অ্যাঙ্গেলটা করে সেটাই হচ্ছে ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল। অর্থাৎ দুটো ফেস পরস্পরের সাথে যে অ্যাঙ্গেলটা, যে কোণটা করছে সেই কোণটাকে বলা হচ্ছে কিন্তু ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল। পরে এটা নিয়ে আমরা আরো আলোচনা করব। তো এগুলো আমরা ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল, এগুলো নিয়ে সবকিছু আমরা আলোচনা করব। তাহলে এরপরে আমরা যেটা বুঝবো একটু বলে নিই। ক্লাসকে বুঝতে গেলে আমাদের এই আইডিয়াটা খুব দরকার যে এর আগে আমরা কনস্টিটিউয়েন্ট বলেছি, অর্থাৎ কনস্টিটিউয়েন্ট গুলো 3 রকমের: অ্যাটম, আয়ন এবং মলিকিউল। এবার আমরা এরই আরেকটা টার্ম আমরা ইউজ করব কনস্টিটিউয়েন্ট গুলোর পরিবর্তে, সেটা হচ্ছে মোটিভ আর বেসিস। অর্থাৎ যেগুলো নিয়ে ক্রিস্টালটা তৈরি হয় তাদেরকে জেনারেলি বলা হচ্ছে
কনস্টিটিউয়েন্ট বা মোটিভ বা বেসিস, তাহলে এদিকে নিয়ে একটা কিন্তু ক্রিস্টাল তৈরি হয়। তাহলে উদাহরণস্বরূপ বলি NaCl ক্রিস্টাল যদি হয় তাহলে Na+Cl মাইনাসটা কি মোটিভ বা বেস। যদি আইস ধরা হয় তাহলে ওয়াটার মলিকিউল H2O একটা মোটিভ বা বেস। যদি মেটালিক হয় অর্থাৎ ধরে নাও আয়রনের ক্রিস্টাল, তাহলে মেটালিক ক্রিস্টাল যদি হয় তাহলে আয়রনের Fe অ্যাটমটা কি মোটিভ বা বেসিস, তাহলে এইগুলোকেই বেসিস বলা হয়। নাও আমরা যেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আলোচনা করব, দ্যাট ইজ কল স্পেস ল্যাটিস বা কেলাস জালক। এটা বলার আগে আমি একটু জেনে নেব যে ল্যাটিস কি। ক্রিস্টাল ল্যাটিস বা কেলাস ল্যাটিস বিন্দু বলতে কি বোঝায়? আমরা এটা নিয়ে এই যে মোটিভ বা বেসিস গুলো 3 ডাইমেনশনাল স্পেসে একটা রেগুলার প্যাটার্নে ডিস্ট্রিবিউটেড হয়ে কি তৈরি করছে? কেলাস তৈরি করছে। তাহলে আমি এখন ধরে নাও একটা উদাহরণস্বরূপ বলি একটা বাড়ি করব, তাহলে বাড়ি করব এই কনসেপ্টটা যদি যাই তাহলে আমি প্রথমে কার কাছে যাব? বাড়িটাকে প্ল্যানিং করার জন্য একটা ইঞ্জিনিয়ারের কাছে যাব। ইঞ্জিনিয়ার কি করবে? পেন্সিল নিয়ে স্কেচ করবে, স্কেচ করে টোটাল বাড়িটার কিন্তু ডায়াগ্রামটা আঁকবে, সুন্দর করে করে প্রত্যেকটা পয়েন্টকে মেনশন করে করে যে সুন্দর ছবিটা আঁকবে। তাহলে ওই যে ছবিটা এঁকে দিল সেটা কি বাড়ি হলো? বাড়ি হলো না, বাড়িটার একটা প্ল্যানিং হলো কনস্ট্রাকশন, যে এখানে এখানে এগুলো থাকবে। এই যে এখানে এখানে এগুলো থাকবে বলে একটা পজিশন মেনশন করলো একটা পয়েন্ট দ্বারা বা কিছু ডায়াগ্রাম দ্বারা, ঠিক সেটাই হচ্ছে স্পেস ল্যাটিস এবং ল্যাটিস। তাহলে ল্যাটিস কি? যে কেলাসের মধ্যে কোনো মোটিভের অবস্থানকে বোঝানোর জন্য আমরা একটা পয়েন্ট ইউজ করি, যে এই পয়েন্টটাতে ওই মোটিভটা বা বেসিসটা থাকবে, সেই পয়েন্টটাকেই বলা হচ্ছে ল্যাটিস পয়েন্ট। অর্থাৎ কোনো একটা মোটিভের তার অবস্থান নির্দেশ করার জন্য একটা বিন্দুকে ইউজ করা হয়, সেই বিন্দুটাকেই বলা হচ্ছে ল্যাটিস পয়েন্ট। তাহলে সেটা হচ্ছে ল্যাটিস পয়েন্ট। কি রকম না, আমি যদি NaCl এর ক্ষেত্রে ধরি তাহলে বলবো যে এখানে Na+ থাকবে, এখানে এখানে Cl- থাকবে, এখানে Cl- থাকবে, এখানে Na+ থাকবে, এখানে Cl- থাকবে, এখানে Na+ থাকবে। এইভাবে যখন করছি তখন এই পয়েন্টগুলোকে কি বলা হবে? ল্যাটিস পয়েন্ট। They are not the motive, they are not real, they are imaginary, just like that তারা ওখানে থাকবে। তাহলে আমি তাদের পজিশনটা মেনশন করব। তাহলে এইটা যখন আমি ওয়ান ডাইমেনশনাল, তাহলে এইভাবে আমরা ল্যাটিস পয়েন্ট বলতে এটাই বুঝি, ল্যাটিস পয়েন্ট ইজ নাথিং বাট এ পয়েন্ট which is used to locate the motive or basis in the crystal space। অর্থাৎ টোটাল ক্রিস্টাল স্পেসে মোটিভ গুলো কোথায় থাকবে তার অবস্থান নির্দেশ করার জন্য আমরা বিন্দুকে ইউজ করি, সেই বিন্দুগুলোকে বলা হচ্ছে ল্যাটিস পয়েন্ট। নাও এই ল্যাটিস পয়েন্টগুলোকে যখন 3 ডাইমেনশনাল আমি পজিশন দেব অর্থাৎ ত্রিমাত্রিক বেসে, তখন যে স্ট্রাকচারটা বা স্কেলিটনটা ডেভেলপ করবে দ্যাট ইজ নোন অ্যাজ স্পেস ল্যাটিস। অর্থাৎ ল্যাটিস বিন্দুগুলোকে দ্বারা যখন আমি 3 মাত্রিক বেসে ওই মোটিভগুলোর অবস্থানকে নির্দেশ করব, তখন আমি ল্যাটিস পয়েন্টের কিছু অ্যারে পাবো, কিছু ডিস্ট্রিবিউশন পাবো, কিছু স্কেলিটন পাবো, একই কথা সব। সেটাই অ্যাকচুয়ালি ওই ক্রিস্টালের স্ট্রাকচারের প্ল্যানিং। যে দেখুনি বলছিলাম ইঞ্জিনিয়ার প্ল্যান করবে, ইঞ্জিনিয়ারিং যেটা প্ল্যান করবে সেই প্ল্যান অনুসারে যদি ইট বালিগুলোকে আমরা ওয়েট ডিস্ট্রিবিউট করি তাহলে কি পাবো? আমরা বাড়ি পাবো। ঠিক তেমনি এই স্পেস ল্যাটিসে যে ল্যাটিস পয়েন্টগুলো আছে সেখানে যদি আমরা মোটিভগুলোকে ডিসিপ্লিন ওয়েতে সাজাই তাহলে আমরা কি পাবো? আমরা ক্রিস্টাল পাবো। তাহলে একটা কথাতে বলা যেতে পারে যে ল্যাটিস খুব ইম্পর্টেন্ট এইটা জিনিসটা, ল্যাটিস প্লাস মোটিভ ইকুয়াল টু হোয়াট? ক্রিস্টাল। So it's nothing but a space lattice বলে চলে, space lattice plus motive equal to হচ্ছে crystal. So space lattice acts as a skeleton, as a planning of a whole crystal. যখন ওই প্ল্যানিং এ আমি মোটিভ বা বেসিস বা কনস্টিটিউয়েন্ট অ্যাটম, কনস্টিটিউয়েন্ট মলিকিউল, কনস্টিটিউয়েন্ট আয়ন কে প্লেস করব in a regular pattern with high order range
ফ্লুইডিসিটি যখন আমি মেইনটেইন করব তখন আমরা কি পাবো, ক্রিস্টালটাকে পাবো। কারেক্ট? তাহলে এই স্পেস ল্যাটিসে ক রকমের হতে পারে? এই স্পেস ল্যাটিস আবার বলছি সহজ করে, স্পেস ল্যাটিস হচ্ছে ওই মোটিভগুলো থ্রি ডাইমেনশনাল স্পেসে ত্রিমাত্রিক দেশে কিভাবে ডিস্ট্রিবিউটেড হবে সেই পয়েন্ট দিয়ে ডেজিগনেট করা একটা স্কেলিটন মাত্র। তাহলে এই স্কেলিটন কেমন হতে পারে? যদি এরকম ভাবে হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে, এইভাবে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এগুলো সব ল্যাটিস পয়েন্ট ওয়ান ডাইমেনশনাল ডিরেকশনে রয়েছে। তাহলে এটাকে কি বলবো? স্পেস ল্যাটিস, ওয়ান ডাইমেনশনাল স্পেস ল্যাটিস। এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল স্পেস ল্যাটিস, একটা দিকে ডিস্ট্রিবিউটেড করা আছে। যদি এটা এরকম ভাবে ডিস্ট্রিবিউটেড থাকে, তাহলে এটা কি দেখতে পাচ্ছি আমরা? টু ডাইমেনশনাল স্পেসে রয়েছে। তাহলে এটা হচ্ছে টু ডাইমেনশনাল স্পেস ল্যাটিস। ঠিক আছে? আবার থ্রি ডাইমেনশনাল স্পেস ল্যাটিস হতে পারে, সেটা কি রকম? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এটা দুটো অ্যাক্সিস রয়েছে, দেখো এইদিকে একটা অ্যাক্সিস রয়েছে, এইদিকে একটা অ্যাক্সিস রয়েছে, তার জন্য এটা হচ্ছে টু ডাইমেনশনাল স্পেস ল্যাটিস। এটা একটা দিকেই ডাইরেকশন রয়েছে, যে কারণে একে বলা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল স্পেস ল্যাটিস। অনুরূপভাবে আমি যদি এখানে রাখলাম, এখানে রাখলাম, এখানে রাখলাম, এখানে রাখলাম, এইভাবে যদি করি, ডিস্ট্রিবিউট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে থ্রি ডাইমেনশনাল স্পেসে এভাবে ডিস্ট্রিবিউটেড রয়েছে। তাহলে সেটাকে কি বলা হবে? থ্রি ডাইমেনশনাল স্পেস ল্যাটিস। তাহলে আজকে আমরা যেটুকু জানলাম সেটা হচ্ছে স্পেস ল্যাটিস সম্বন্ধে বুঝলাম। তাহলে স্পেস ল্যাটিস কি না, কিছুই নেই, সেটা ওই পয়েন্ট অর্থাৎ পজিশনাল ডিস্ট্রিবিউশন, যে কোন কোন পজিশনে মোটিভ গুলো থাকবে তার একটা স্কেলিটন মাত্র। সো আমরা স্পেস ল্যাটিস সম্বন্ধে পর্যন্ত আজকে আমরা পড়লাম। তো এরপরে আমরা কি করব? স্পেস ল্যাটিস থেকে আমরা পুরো ক্রিস্টালে চলে যাব। ওই ইকুয়েশনটা রিমেম্বার अगेन, স্পেস ল্যাটিস প্লাস মোটিভ ইকুয়াল টু ক্রিস্টাল। তাহলে আমরা কত দূর গেছি? স্পেস ল্যাটিসে গেছি। এবার ওই স্পেস ল্যাটিসে আমরা মোটিভ গুলোকে অর্থাৎ বেসিস গুলোকে অর্থাৎ কনস্টিটিউয়েন্ট গুলোকে কি করে ডিস্ট্রিবিউটেড করব, কিভাবে ডিস্ট্রিবিউট করব, তার উপর নির্ভর করে আমাদের ক্রিস্টাল ডিফারেন্ট টাইপ অফ ক্রিস্টাল ফর্ম হবে। সেইগুলো নিয়ে বিস্তারিত আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? আজকে যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে তিনটে স্টেট সম্বন্ধে জানলাম। তিনটে স্টেট অর্থাৎ সলিড, লিকুইড এবং গ্যাস, এবং তারা কি কারণে অ্যারাইজ করে সেই ব্যাপারটাতে জানলাম। অর্থাৎ ওর পেছনে ড্রাইভিং ফোর্স আছে কি সেটা আমরা জানলাম। তারপর কঠিন পদার্থ ক রকমের জানলাম, একটা হচ্ছে ক্রিস্টালাইন সলিড, একটা হচ্ছে অ্যামরফাস সলিড, তাদের ফিচার সম্বন্ধে জানলাম। আমরা অ্যানাইসোট্রপিক এবং আইসোট্রপিক ফিচারসটা কি সেটা বুঝলাম। আমরা কেলাস বলতে কি বুঝি এবং হোয়াই অ্যামরফাস সলিড ইজ কল্ড সুপারকুল ভিসকাস লিকুইড, অতি শীতল সান্দ্র তরল বলা হয় সেই ব্যাপারটা জানলাম, সেই ব্যাখ্যাটা পেলাম। কেলাস কি বুঝতে পারলাম, ল্যাটিস কি বুঝতে পারলাম, ল্যাটিস পয়েন্ট বুঝতে পারলাম, এবং ডিফারেন্ট টাইপ অফ ক্রিস্টালের নেচার, ক্রিস্টাল
কিরকম হতে পারে, ডিফারেন্ট টাইপ অফ ক্রিস্টাল সেগুলো জানলাম, তাদের পেছনে ড্রাইভিং ফোর্স কি জানলাম, মেটালিক বন্ড কি জানলাম, ইলেকট্রন সি মডেল কনসেপ্টটা জানলাম, এবং আমরা স্পেস ল্যাটিস, ডিফারেন্ট টাইপ অফ স্পেস ল্যাটিস, 2 ডাইমেনশনাল, 1 ডাইমেনশনাল এগুলো জানলাম, মোটিভ বুঝলাম। তো এতদূর পর্যন্ত আমরা আজকে শিখলাম। এরপরে ক্লাসে আমরা বিভিন্ন ধরনের ইউনিট সেল, তাদের ডিস্ট্রিবিউশন, এই সমস্ত ব্যাপারটা আলোচনা করব। ওকে, ভালো থাকো। আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে।